নিজাম শিকদারকে কথা বলার ফুসরত না দিয়ে নিজেই অস্থিরতাযুক্ত কণ্ঠে আওড়ালো। কাকাই, আমার নিশু কোথায়? তুমি বিয়েটা হতে দাওনি, তাই না বলো? নিজাম শিকদার কোনো উত্তর দিতে পারলেন না। তার কোনো প্রত্যুত্তর না পেয়ে ছেলেটার আতঙ্ক দ্বিগুণ বেড়ে গেল। জোরে জোরে চেঁচিয়ে উঠল। নিশু, এই নিশু, কোথায় তুই? বেরিয়ে আয় প্লিজ। এই নীলবরি, বেরিয়ে আয় না। এত পোড়াচ্ছিস কেন আমায়? কষ্ট হয় তো বল। বিয়েটা হয়ে গেছে আদি ভাইয়া, আমরা কিচ্ছুটি করতে পারিনি। দেহানের বাক্যগুলো কর্ণটকে পৌঁছাতেই আদ্রিয়ান থমকে গেল। আশপাশটা কেমন যেন ধোঁয়াশায় ছেয়ে গেল তার। পায়ের নিচের মাটি হঠাৎই তার কাছে কাঁপতে শুরু করলো। তাহলে কি সে আসতে সত্যি খুব দেরি করে ফেলল? ওর নিশু কি তবে সত্যি অন্য কারো হয়ে গেছে? একথা ভাবতেই ওর গা গুলিয়ে এলো। মস্তিষ্কের রন্ধ্রে রন্ধ্রেই যেন নাড়াচাড়া শুরু হয়ে গেল। আদ্রিয়ান দিশেহারা হয়ে নিজাম শিকদারের হাত ধরল। আকুল কণ্ঠে মিনতি করতে শুরু করলো। বলল, কাকাই, বলো না এসব মিথ্যা। ও কোথাও যায়নি। ও তো আমায় ভালোবাসতো, বলো। আমায় ছেড়ে ও যেতেই পারে না। কাকাই, কিছু তো বলো। ছেলেটা চেঁচিয়ে উঠল। নিজের শান্ত গম্ভীর্যতা যেন অচিরেই তলিয়ে গেল এক সমুদ্র কাঁচা অনুভূতির অন্তরালে। নিজাম শিকদার কিছু বলার মতো সাহস পাচ্ছেন না। কি বলে ছেলেটাকে সান্ত্বনা দিবেন? এমন পরিস্থিতিতে আদৌ কি কোনো সান্ত্বনার বাণী কাজ করবে? আয়েশা বেগম দুবার দিহানু ছেলেটার দিকে অসহায় চাহনিতে চেয়ে আছে। ছেলেটা মেঝেতে লুটিয়ে পড়ল। হঠাৎই বুক ফাটা চিৎকারে আর্তনাদ করে উঠল। ইয়া আল্লাহ, আমার নীলপরীকে ওই জানোয়ারটা ছিনিয়ে নিয়ে গেল। আমার নীলপরী, আল্লাহ, এত বড় শাস্তি আমায় দিও না খোদা। আমার বুকটা পুড়ে যাচ্ছে আল্লাহ। এমন মরিচিকার মতো শূন্য করে দিও না আমায়। ওই ওই অভিমানীকে আমার কাছে ফিরিয়ে দাও, আমার নীলপরী। ওর বুকের ভেতরটা দগ্ধ হয়ে আগুনের ফুলকির মতো ঝলসে যাচ্ছে। দুনিয়াটা কেমন ধসার চাদরে ঢেকে গেছে। নেত্রবে অঝরে ঝরছে অশ্রুকণা। এ কেমন ভবিতব্য তার? সে কি এত বড় অন্যায় করে ফেলেছে যার কোনো ক্ষমা নেই? আস্তে আস্তে ছেলেটা উঠে দাঁড়ালো আর টলমল পায়ে হাঁটা ধরল দরজার দিকে। নিজাম শিকদার বহুবার ডাকলেন, কিন্তু তার ডাক যে ছেলেটার কর্ণটকে পৌঁছালো না। তার কাছে এই মুহূর্তে দুনিয়াটা কেমন বিষাক্তময় লাগছে। বাড়ি থেকে বেরিয়ে উদ্দেশ্যহীন গন্তব্যে পা বাড়ালো আর তার ছেলের স্বরে বলে উঠল, হ্যাঁ, এটা আমার ভবিতব্য। 6 বছর আগে যদি ওর ভালোবাসাকে মোহ বলে না উড়িয়ে দিতাম, এইভাবে অপমান না করতাম, ওর ছোট মনটাকে ভেঙে গুঁড়িয়ে না দিতাম, তাহলে আমার নীলপরি আজ আমারই থাকতো। আমার বোকামের কারণে আজ আমায় এমন যন্ত্রণার স্বাদ গ্রহণ করতে হচ্ছে। সময়টা তখন গ্রীষ্মকালীন ছুটির ছিল। বাংলাদেশে গরমের প্রকোপ যেন দ্বিগুণ। সূর্যিমামার উত্তপ্ত রোদের তেজ, মৃদুলা হাওয়া সব মিলিয়ে প্রকৃতির এক অন্যরকম মিলন বটে। নিশানের বয়স তখন 15। বেশ চঞ্চল প্রকৃতির মেয়ে ছিল। বয়সন্ধিতে পা বাড়ানোতেই তার ছোট্ট মনে গড়ে উঠেছিল রং বেরঙের স্বপ্নচারা। মামাতো ভাই আদ্রিয়ান ছিল তার খুব পছন্দের মানুষ। হবে নাই বা কেন? ছোট থেকে মেয়েটা যখনই কোনো সমস্যার সম্মুখীন হতো তখনই ওর পাশে ঢাল হয়ে দাঁড়াতো আদ্রিয়ান শিকদার। যেন ও ছিল নিশানের রক্ষা কবচ। নিশান্ত তাকে নিজের হিরো ভাবত। কিন্তু এই বয়ঃসন্ধির তাড়িতে মেয়েটা করে বসলো একটা ভুল। মনের মাঝে বলল কিছু দিব স্বপ্ন। কথায় আছে সঙ্গদোষে লোহা ভাসে। নিশানেরও ঠিক একই দশা হলো। নিজের অবুঝ নতুনত্ব অনুভূতি প্রয়াস করলো তার দুজন বান্ধবীর কাছে। মেয়েগুলো ছিল ভারী বিচ্ছু। নিশানকে উল্টোপাল্টা বোঝালো যে সে আদ্রিয়ানের প্রেমে পড়েছে। ব্যাস তখন থেকে শুরু হলো নিশান দিবা স্বপ্ন দেখা। গ্রীষ্মের ছুটিতে সেবার নিশান আর ওর বাবা মা ওর মামার বাড়িতে মানে শিকদার বাড়িতে কিছুদিনের জন্য বেড়াতে আসে। নিশান নিজের মনেই একটা বড় সিদ্ধান্ত নিয়ে ফেলে। এই সিদ্ধান্ত যে তার কাল হয়ে দাঁড়াবে তা নিশান অবুঝ মনটা হয়তো বুঝতেই পারেনি। সেদিন সন্ধ্যাবেলায় আদ্রিয়ান ছাদের ওপর ডিফানে বসে গিটার বাজাচ্ছিল আপন মনে। তখনই নিশান তার কাছে আসে। পরনে একটা নীল রঙের ফ্রক পরা, লম্বা লম্বা চুলগুলো সুন্দর করে বিনুনি বাঁধা, যেন আকাশ থেকে নেমে আসা কোনো ছোট্ট নীলপরি। মেয়েটাকে কেন যেন তার কাছে আবেদনময় লাগছিল। আদ্রিয়ান নিজের অজান্তেই ডেকে বসল। নীলপরি। এই নামখানা নিশানের ছোট মনে অনুভূতি নতুন জাগরণ তৈরি করলো। মেয়েটা মৃদু স্বরে বলে উঠল, আমি তোমায় কিছু বলতে চাই আদি ভাইয়া।
কি বললি? বলল। নিশান কিছুটা ঘাবড়ে গেল। ভয়ডর সব একত্রে তাকে আক্রমণ করলো। মস্তিষ্ক তাকে বারণ করছে নিজের অনুভূতির বহিঃপ্রকাশ না করতে, আর ছোট্ট মনখানা তাকে উস্কে যাচ্ছে নিজের মনে কথাখানা বলে দিতে। মেয়েটা চোখ মুখ খিচে সাহস করে বলে উঠল, আমি আমি তোমায় ভালোবাসি আতি ভাইয়া। নিশানের বাক্যটি কর্ণপাত হতেই আদ্রিয়ান স্তব্ধ হয়ে গেল। বিস্মিত দৃষ্টিতে তাকালো 15 বছরের কিশোরী নিশানের দিকে। আদ্রিয়ান উঠে দাঁড়ালো, মাথার রক্ত কেমন টকবক করে উঠল। এইটুখানি মেয়ে কিনা ওকে ভালোবাসার কথা বলছে? মেয়েটা আদৌ ভালোবাসার মানে বুঝে? আদ্রিয়ানের মেজাজ গেল বিগড়ে। নিজের রাগের ওপর নিয়ন্ত্রণ রাখতে না পেরে ঠাটিয়ে একখানা চর বসিয়ে দিল নিশানের নরম তুলতুলে গালে। সঙ্গে সঙ্গে মেয়েটার ফর্সা গালখানা রক্তিম বর্ণে ধারণ করলো। 5 আঙুলের দাগ বসে গেল গালে। নিশান ব্যথা মিশ্রিত হতবাক দৃষ্টিতে তাকালো তার সামনে দাঁড়িয়ে থাকা রাগান্বিত যুবকটির দিকে। চোখজোড়া থেকে ঝরে পড়ল অশ্রুকণা। নিজের প্রিয় মানুষটির কাছ থেকে এমন ব্যবহার ওর ছোট্ট কোমল মনটা কোনোভাবেই মেনে নিতে পারছে না। ওর মনটাকে আরো ভেঙে ফেলার জন্য আদ্রিয়ানের পরবর্তী বাক্যগুলো ধারালো অস্ত্রের মতো কাজ করলো। সে রাগে গজগজ করতে করতে বলল, লাই দিয়ে তোকে মাথায় তুলে ফেলেছি। আদরে আদরে তুই নাকি একটা অসভ্য হয়ে উঠেছিস। বড়দের সাথে কি কথা বলতে হয়, না বলতে হয়, সেই সাধারণ জ্ঞানটুকু তোর এই গোবর ঠাসা মস্তকে নেই। এইসবকে ভালোবাসা বলে না, এগুলো শুধু তোর দুদিনের মোহ মাত্র। আজ আছে, কাল হাওয়াতে মিলিয়ে যাবে। রাগের মাথায় আদ্রিয়ান সেদিন যা নয় তাই বলে নিশানকে অপমান করছিল। এমনকি কথার এক পর্যায়ে তো সে নিশানকে এও বলেছে, দিন দিন নষ্ট হয়ে যাচ্ছিস তুই, আজকের পর থেকে তোর এই বেহায়া মুখ আমায় দেখাবি না। এই কথাগুলোই যথেষ্ট ছিল নিশানের ছোট্ট হৃদয়টাকে ভেঙে গুড়িয়ে দিতে। সেদিন রাতে মেয়েটা ভীষণ কেঁদেছিল। প্রিয় মানুষের কাছ থেকে এমন অপমান অবমাননা যেন তীরের আঘাতেই মতোই তীব্র যন্ত্রণাদায়ক ছিল। পরের দিন সকালে খাবার টেবিলে নাস্তা করার সময় মেয়েটা জানতে পারে আদ্রিয়ান ভোরের ফ্লাইটেই কানাডা চলে গেছে। এই খবর জানার পর নিশান পুরোপুরিভাবে ভেঙে পড়েছে। বাবা মাকে কিছু বুঝতে না দিলেও নিজের ঘরে গিয়ে মেয়েটা অঝরে কেঁদেছিল। ওই ছোট্ট হৃদয়টাকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিল তার আদ্রিয়ান ভাই নামক হিরো। সময় পার হওয়ার সাথে সাথে নিশানও নিজের স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করে। পড়াশোনা আর বাবা মায়ের সাথে নিজের স্বাভাবিক জীবন পরিচালনা করতে ব্যস্ত হয়ে পড়ে। তবে বন্ধু বান্ধব বানানোর সংখ্যা কমিয়ে দেয়, কারণ ও তো সেদিন ওর বান্ধবীদের পরামর্শ মতোই আদ্রিয়ানের সামনে নিজের অনুভূতির বহিঃপ্রকাশ করেছিল। কিন্তু এই পরামর্শই ওর জন্য কাল হয়েছিল। এদিকে নিশান যখন নিজের স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করলো, তখন কানাডায় আদ্রিয়ান ভুগছিল অসহ্য যন্ত্রণাতে। সে আস্তে আস্তে বুঝতে শুরু করেছিল যে সে মেয়েটাকে ঠিক কতটা কষ্ট দিয়েছিল। নিশানকে কষ্ট দেওয়ার দাহনে ও নিজেও পড়তে শুরু করেছিল, আর সেই সাথে এও উপলব্ধি করতে পেরেছিল সে নিজেও নিশানকে কোনো না কোনোভাবে ভালোবেসে ফেলেছে। ওর অক্ষিপট থেকেও কোনোভাবেই নিশানের সে আবেদনময়ী মুখখানা সরাতে পারছিল না। মেয়েটাকে কষ্ট দেওয়ার যাতনায় নিজেও ধুকে ধুকে মরছিল। অনেকবার চেষ্টা করেছিল মেয়েটার সাথে যোগাযোগ করতে, কিন্তু নিশান সেই সুযোগ আর দেয়নি তাকে। ভোরের আলো তখনও পুরোপুরি জাগেনি। আকাশটা হালকা ধূসর, তার গায়ে কুয়াশার নরম পরত লেপ্টে আছে। রোম, ফ্লোরেন্স কিংবা মিলানের পুরনো দালানগুলোর ছাদে ছাদে শিশির জমে আছে। কোথাও কোথাও রাতের বৃষ্টির চিহ্ন। শীতের বাতাসে কেমন একটা তীক্ষ্ণতা আছে, কিন্তু সেটার মধ্যেও অদ্ভুত এক আরাম আছে। লম্বা কোটে মোড়া মানুষগুলো ধীরে ধীরে বের হচ্ছে ঘর থেকে। কারো হাতে গরম কফির কাপ, আবার কারো গলায় স্কার্ফ। কফি শপের দরজা খুলতেই ভেতর থেকে ভেসে আসে এসপ্রেসোর ঘন সুবাস, যা পুরো সকালটাকে উষ্ণ করে তোলে। কাছের জানালায় জমে থাকা শিশিরের ফাঁক দিয়ে ভেতরের আলো ঝিলমিল করে। নিশান তখন অব্রানের মাস্টার বেডরুমে বেডে ঘুমে বিভোর। গতকাল তো ধকল যায়নি মেয়েটার উপর, কিন্তু ওর এই শান্তির ঘুমে ব্যাঘাত ঘটাতেই হঠাৎ দরজায় ঠক ঠক শব্দ হয়ে ওঠে। বেশ কয়েকবার শব্দ হওয়ার পর নিশানের ঘুম ভেঙে যায়। আস্তে আস্তে বিছানা থেকে উঠে যায়। রাতে মেয়েটা দরজা লাগিয়ে শুয়েছিল। একে তো অচেনা জায়গা, তার মধ্যে আবার মাফিয়া বসের বাড়ি বটে। বলা তো যায় না কখন কি হয়ে যায়। নিশান ধীর গতিতে দরজার নিকটে গেল। আস্তে করে দরজা খুলতেই আবিষ্কার করলো সেই ধূসর বর্ণের চোখওয়ালা সুঠামদেহী পুরুষটিকে। দেখে বেশ ক্লান্ত আর নির্ঘুম লাগছে তাকে।
নিশান দরজা থেকে সরে দাঁড়ালো। অবরা তড়িৎ গতিতে বিছানার কাছে গিয়ে নিজের লেদারের জ্যাকেটটা ছুঁড়ে ফেললো ফ্লোরে, আর নিজের মস্ত ক্লান্ত দেহখানা বেডের উপরে এলিয়ে দিল। নিশান দরজার কাছ থেকে দাঁড়িয়ে এসব পর্যবেক্ষণ করছিল। তখন অবরানের শীতল কণ্ঠ ভেসে এলো। আরহা, নিশান মুহূর্তেই চমকে উঠল, অবাক চিত্তে তাকালো অবরানের দিকে। হঠাৎই বুকের ভেতরটা কেমন ধক করে উঠল মেয়েটার। আরহা নামে শুধু তার বাবা মাই তাকে ডাকত, আর অন্যরা নিশান না হলে নিশু বলে ডাকে তাকে। আজ এতগুলো বছর পর নামটা আবার শুনতে পেয়ে শরীরের মাঝেই কেমন এক ধরনের শীতল শিহরণ বয়ে গেল। তখনই অবরান নাম্বার একই স্বরে ডাকলো। আরহা এদিকে এসো। নিজেকে ঠিক করে নিশান অবরানের দিকে এগিয়ে গেল। বিছানার কাছে দাঁড়াতেই অবরান ধীর স্বরে জিজ্ঞেস করলো। কাল রাতে খাবার খাওনি কেন? নিশান চকিত অবাক হলো। কাল রাতেও খাবার খায়নি এটা অবরান জানলো কিভাবে? নিশ্চয়ই মেয়েদের মধ্যে কে বলেছে। নিশান তেরা কণ্ঠে উত্তর দিল। খেতে ইচ্ছে করে তাই খাইনি। অবরান তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো নিশানের দিকে। মেয়েটা এমন ঘাড়তেরা কেন? সবকিছুতে তেরামি না করলে কি ওর হয় না? অবরান উঠে বসলো আর হিস হিস করে বলল। তোমার জায়গায় অন্য কেউ হলে এতক্ষণে তার শাস্তির ব্যবস্থা করতাম আমি। এই মাফিয়া বসের সাথে এমন তেড়ামি করার স্বাদ জন্মের মতো মিটিয়ে দিতাম। ব্যাস হয়ে গেল। নিশানের মাথায় এবার রাগ চড়ে বসলো। রাগে ফুঁসতে ফুঁসতে বলে উঠল। আপনি আমার বালের মাফিয়া বস। শালা বউকে দুটো শাড়ি কিনে দিতে পারে না, আবার আসছে মাফিয়াগিরি দেখাতে। নিশানের এমন উপহাসে অবরান অবাক হলো বেশ। ওকে এমন উপহাস তো দূরে থাক, কেউর সাথে গলা উঁচু করে কথা বলার সাহসটুকু অবধি পায় না। আর সেখানে নিশানের এমন কথায় অবরানের সারা দেহে আগুন জ্বলে উঠল। খানিক্ষণ আগে সকল ক্লান্ত যেন মুহূর্তেই হাওয়ায় মিলিয়ে গেল। আচমকায় নিশানের লম্বা চুলগুলো খাবলা দিয়ে ধরল অবরান। মেয়েটাকে একদম নিজের মুখোমুখি দাঁড় করালো। এমনকি আকস্মিক আক্রমণে মেয়েটা স্তব্ধ হয়ে গেল। অবরানের চুলগুলো এত শক্ত করে ধরেছে যেন মনে হচ্ছে এখনই চামড়া সহ ছিলে হাতে চলে আসবে। মেয়েটা ব্যথিত চাহনি নিক্ষেপ করলো পুরুষটির দিকে, কিন্তু এতে তেমন লাভ হলো না, কারণ মাফিয়া বস এখন তার নিজের মধ্যেই নেই। অবরান দাঁত কিটমিট করে বলল। আর কখনো যদি আমার সামনে এভাবে কথা বলার স্পর্ধা দেখিয়েছ, তাহলে তোমায় আমি টর্চার ঘরে বন্দি করে রাখবো। এই বলেই অবরান নিশানকে সজোরে বিছানায় ছুঁড়ে ফেলে দেয় আর রুম থেকে হনহন করে বেরিয়ে যায়। নিশান শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল সিলিংয়ের দিকে। চোখের কানির বেয়ে দুফোঁটা অশ্রুকণা গড়িয়ে পড়ল। তার ছেলের স্বরে বলল। শালার জিন্দিগি, এই দুঃখ যেন আমার পিছুই ছাড়ে না। কেন রে, কি বালের পাপ করেছিলাম আমি? একজনের ভালোবাসলাম কিন্তু বিনিময়ে পেলাম অপমান। একজনের সাথে বিয়ে ঠিক হলো কিন্তু শালার সম্পত্তি খোর সবগুলো। যা একটু শান্তির জন্য এই ইতালিতে আসলাম, তাও ওই শালার মাফিয়া জানোয়ারটা দিল না শান্তি। অবশ্যই চোখজোড়া বন্ধ করে নিল মেয়েটা। ইচ্ছে করছে বুক ফাটা চিৎকারে আর্তনাদ করতে, কিন্তু না, তা তো করা যাবে না। দুর্বলতা প্রকাশ করার মতো মেয়ে তো সে নয়। একখানা দগ্ধ শ্বাস ছাড়ল মেয়েটা। চোখজোড়া খুলল নতুন উদ্যমে। ওই মাফিয়াকে তো আমি আমার এই হাতের ইশারায় নাচিয়ে ছাড়বো। নিশানের চুলটা না, তাই না শালা? 2 দিন পর এই আমার ইশারাতেই নাচবি তুই। সারা রুম জুড়ে অন্ধকার বিরাজ করছে। রুমের মাঝখানের কাউচের উপর বসে ড্রিঙ্কস করছে অ্যালেক্সা। হাত তার ছেলেদের একটা ফটো ফ্রেম। তার বাদামি বর্ণের চোখ জোড়ায় ছড়িয়ে আছে ক্রোধার প্রতিশোধের আগুন। তখন রুমে প্রবেশ করে তার বিশ্বস্ত স্পাই ভিক্টর, যাকে দেখে মনে হচ্ছে বেশ তরতাজা কোনো খবর আছে তার কাছে। সে অ্যালেক্সার কাছে এগিয়ে তার সাথে হাঁটু মরে বসে আর নিজের গাম্ভীর্যতা অখণ্ড রেখে বলে ওঠে। বস, একটা তাজা খবর আছে। অ্যালেক্সা ওর দিকে ভ্রুকুচকে তাকালো আর বিরক্ত নিয়ে জিজ্ঞেস করলো। হেয়ালি না করে সোজা ভাষায় বল। ফায়ার ড্রাগন লিডার বিয়ে করছে। ভিক্টরের কথাখানা কর্ণপাত হতেই অ্যালেক্সা চমকিত চাহনিতে তাকালো তার দিকে, যেন নিজের কানকে বিশ্বাস করতে তার কষ্ট হচ্ছে। অবরান মেহফিলের মতো একটা হৃদয়হীন মাফিয়া বস বিয়ে করে নিল। এটা কি আদৌ বিশ্বাসযোগ্য বলে মনে হয়? অ্যালেক্সা ধীর ধীর কণ্ঠে বলল। আমার সঙ্গে কি ইয়ার্কি মেরো না ভিক্টর। আমি মোটেও ইয়ার্কি মারছি না বস, এবি সত্যিই বিয়ে করছে, তাও আবার একটা বাংলাদেশি মেয়েকে। প্রথম দেখার একদিন পরে নাকি বিয়ে করে নিয়েছে। অ্যালেক্সা ভীষণ অবাক হচ্ছে এবার। অবরানের হঠাৎ বিয়ে, তাও আবার একটা বাংলাদেশি মেয়েকে। ভারী অবাক করা বিষয়। সে কিছুক্ষণ চুপ রইল।
গভীর ধ্যানে কি যেন ভাবল। কিছুক্ষণ পর তার ঠোঁটের কোণায় একখানা হাসির স্ফটিক সুস্পষ্ট হলো, যা মোটেও কোনো ভালো কিছুর ইঙ্গিত দেয় না। তার হঠাৎ এমন হাসি দেখে ভিক্টর নিজের ভ্রু কুঁচকে ফেল আর বিব্রতকর কণ্ঠে প্রশ্ন শুধালো। আপনি হাসছেন কেন বস? নিজের হাসি স্থির রেখে অ্যালেক্সা বলে উঠল, মেয়েটার মধ্যে স্পেশাল কিছু তো একটা আছে ভিক্টর। না হলে আবরান মেহফিল কোনো মেয়ের প্রতি আকৃষ্ট হওয়া আর অসাধ্য সাধন করা একই কথা। আপনি কি করতে চাইছেন? ভিক্টর প্রশ্ন করলো, কিন্তু তার কোনো প্রত্যুত্তর অ্যালেক্সা করলো না, বরং নিজের মৃত ছেলেদের ফটোর দিকে তাকিয়ে একটা রহস্যময় হাসি দিল। হয়তো সেই তার প্রতিশোধ নেওয়ার অস্ত্র পেয়ে গেছে। হঠাৎ রুমের দরজা খুলে অনেকগুলো মেয়ে রুমে প্রবেশ করলো। তাদের সাথে জেরিনও আসলো, সবার হাতে অনেকগুলো শপিং ব্যাগ। এমন দৃশ্য দেখে নিশান অবাকসহ বিব্রত হলো। নিশান জেরিনের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো। এসব কি? জেরিন ভাঙা ভাঙা বাংলায় উত্তর দিল, এভি তোমার জন্য এগুলো পাঠিয়েছে, কি এগুলো? নিজেই দেখে নাও। জেরিন মেয়েদের ইশারায় শপিং ব্যাগগুলো বেডের উপরে রাখতে বলল। মেয়েরাও তার কথা অনুযায়ী সবগুলো ব্যাগ বেডের উপর রাখলো। নিশান বিছানার দিকে এগিয়ে গিয়ে একটা ব্যাগ খুলেই দেখতে পেল সেখানে একটা নীল রঙের সিল্কের শাড়ি। মেয়েটা বেশ অবাক হলো। তারপর এক এক করে বাকি ব্যাগগুলো খুলতে শুরু করলো। প্রতিটা ব্যাগ থেকে বেরিয়ে এলো এক এক রকমের শাড়ি। কোনোটি জামদানি, তো কোনোটি কাতান, তো আবার কোনোটি সিল্ক বা সুতির। নিশান আশ্চর্য হলো বেশ। এতগুলো শাড়ি অবরান ওর জন্য কিনেছে? ব্যাটার মাথা খারাপ হয়ে গেছে বুঝি? একটু আগেই তো ওর সাথে একটা দানবের মতো আচরণ করে গেল, আর এখনই মেয়েটার মাথা কেমন খালি হয়ে গেল। ওর জেরিনের দিকে তাকিয়ে প্রশ্ন করলো, এখানে মোট কয়টা শাড়ি আছে? 122টি। দরজার কাছ থেকে ভেসে এলো গম্ভীর সেই কণ্ঠস্বর। নিশান তাকালো সেখানে, দেখলো অবরান প্যান্টের পকেটে হাত গুজে দাঁড়িয়ে আছে। মুখের ভঙ্গিমা বরাবরের মতোই অভিব্যক্তিহীন। ধূসর বনের চাহনি জোড়াতে নেই কোনো আবেগ অনুভূতির ছিটে ফোটা। নিশান একবার শাড়িগুলোর দিকে তাকালো, তারপর আবার অবরানের দিকে। মেয়েটা জোর গলায় প্রশ্ন ছুড়ল, এতগুলো শাড়ি কিসের জন্য? অবরান নিশানের দিকে এগিয়ে এলো। জেরিনার মেয়েদের ইশারায় রুম থেকে বেরিয়ে যেতে আদেশ দিল। ওরাও আর এক মুহূর্ত দাঁড়ালো না, এক এক করে সকলে বেরিয়ে গেল। ওরা বেরিয়ে যেতেই হৃদয়হীন পুরুষটি নিজের সমস্ত মনোযোগ তার সামনে থাকা তেজি মেয়েটির দিকে দিল। সে বেশ সবলীল ভঙ্গিমায় বলল, তুমি তো শাড়ি কিনে দেওয়ার কথা তুলেছিলে, তাই তো নিয়ে এলাম। তাই বলে 122টা শাড়ি? অবরান ক্রুর হাসল। নিজের বলিষ্ঠ ডান হাতে নিশানের মুখের সামনে থাকা ছোট ছোট চুলগুলো সরিয়ে দিল আর ওর গালে স্লাইড করতে করতে বলল, বিয়ের 24 ঘন্টার মাথায় প্রথম তুমি আমার কাছে কোনো কিছুর আর্জি জানিয়েছ। তা আমি স্বামী হয়ে তোমায় সেটা না দিয়ে কিভাবে থাকি বলো? আমার আবার অল্প স্বল্পতে হয় না, তাই তোমার জন্য বেশি করে শাড়ি নিয়ে এলাম। তুমি চাইলে পুরো মার্কেটের সব শাড়ি কিনে দিতে পারি। মেয়েটা বিস্মিত হলো বেশ। এই ছেলে গিরগিটির মতো এমন রং বদলায় কিভাবে? ঘণ্টাখানেক আগে একটা দানব তুল্য জানোয়ারের মতো আচরণ করেছিল, আর এখন কেমন আদি খেতা দেখাচ্ছে। তৎক্ষণাৎ মাথায় কিছু আসতেই মেয়েটা নিজের কণ্ঠস্বর একটু নিচে নামিয়ে বলল, আপনি আমায় সরি বলেননি? অবরান ভ্রু কুচকে ফেলল আর জিজ্ঞেস করলো, কি কারণে? আমার সাথে খারাপ ব্যবহার করার জন্য। অবরান তীক্ষ্ণ হাসল, আলতো করে মেয়েটার গাল চেপে বলল, আবরান মেহফিল কারো কাছে ক্ষমা চায় না। এত কিসের অহংকার আপনার? আন্ডারওয়ার্ল্ডের সবচেয়ে ডেঞ্জারাস মাফিয়া বস আমি। আমার অহংকার থাকাটা কি স্বাভাবিক নয় মিস মেহফিল? নিশানের মুখখানা বিরক্তিতে ছেয়ে গেল। বেশ বিরক্তি মাখামুখি বলে উঠল, অহংকার পতনের মূল। আপনার এই অহংকার একদিন আপনাকে ভেঙে গুড়িয়ে দিবে। অবরান নিশানের গাল ছেড়ে দিল আর এক ঝটকায় মেয়েটার কোমর ধরে নিজের কাছে আনলো। ঠোঁটের কোণের সে হাসি রেখে বলল, অবরান মেহফিল আর তার গড়া পাপের সাম্রাজ্য শেষ করার স্বার্থ এখনো কোনো মানুষের হয়ে ওঠেনি। আর যদি কখনো শেষ হয়েও যায়, তাহলে আমার সাথে সাথে তোমারও ধ্বংস নিশ্চিত, লিটল স্নোডফ। ঐতিহ্যে ঘেরা অনন্য সৌন্দর্যের অধিকারী দেশ ইতালি বর্তমানে তুষারে মরানো। যেদিকে চোখ যায় সেদিকে তুষারে মরানো রাস্তা, গাছগাছালি আর বড় বড় দেয়াল বিশিষ্ট ভবন। হাড়হিম করা কনকনে শীতল হাওয়া শরীরকে মুহূর্তের মধ্যে যেন জমিয়ে দিচ্ছে। তবু কি এই শীতল পরিবেশ মনুষ্যকে দমিয়ে রাখতে পারে? হয়তো না। মনুষ্য নিজেকে মরিয়ে নিচ্ছে উষ্ণ কাপড়ে, পথ বাড়াচ্ছে নিজেদের কর্মস্থলে,
এই শীতের মাঝেও যেন তাদেরকে দমিয়ে রাখা অসম্ভব। নিশানের অপ্রাণের বিয়ের 5 দিন কেটে গেছে। সেদিন নিশানকে শাড়িগুলো দেওয়ার ঘণ্টাখানেক পর অব্রান একটা মিশনের জন্য রাশিয়াতে গেছে। আজ 3 দিন তার কোনো ছিটে ফোটাও ভিলায় দেখা যায়নি। এই কয়দিনে জেরিনের সাথে বেশ ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সৃষ্টি হয়েছে নিশানের। প্রথম 2 দিন ভিলার ভেতরটা শ্বাসরুদ্ধকর লাগলেও এখন বেশ ভালোই লাগে ওর কাছে। গতকাল ওর ছোট মামার কাছে ফোন দিয়ে জানতে পেরেছে আড্রিয়ান ইতালিতে এসেছে। ওর জন্য পাগলামি করছে ছেলেটা। এত বছর নামটা হঠাৎ শুনে নিশানের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠেছিল। অক্ষিপটে পুরনো সেই স্মৃতিগুলো ভেসে উঠছিল বারংবার, কিন্তু নিজেকে সে সামলে নিল। ও তো মন থেকে বহু আগে মুছে ফেলেছে আড্রিয়ানের সকল স্মৃতি। তাই মামার কথা এড়িয়ে সে সাধারণভাবেই তাকে বিদায় জানিয়ে কলটা কেটে দেয়। ব্যাস, তারপর থেকে মনটা কেমন উদাসীন হয়ে আছে। নিশানের রুম থেকে বেরিয়ে কালো মার্বেলে সিঁড়ি বেয়ে লিভিং রুমে আসলো। জেরিন সেখানে একটা কাউচের উপর বসেছিল, পরনে একটা সাদা টি শার্ট আর ট্রাউজার। নিশানকে দেখা মাত্রই এক চিলতে হাসি দিয়ে বলল, আরে ম্যাডাম, এখানে আসুন। নিশান ওর পাশে গিয়ে বসলো আর মুখ ভার করে বলল, তোমায় গতকালও বারণ করেছিলাম আমায় ম্যাডাম না ডাকতে। আর এসব আপনি আজ্ঞা করছো কেন? হ্যাঁ, বয়সের দিক দিয়ে হিসাব করলে তো তুমি আমার থেকে গুণে গুণে 5 বছরের বড়। তাহলে তো আমার তোমাকে আপনি বলা উচিত। আচ্ছা বাবা, ঠিক আছে, আমি এখন থেকে তোমায় তুমি বলে এবং নাম ধরে ডাকবো, কেমন? এবার ঠিক আছে। আচ্ছা, ওনারা কখন আসবে? জেরিন ভ্রু কুচকে তাকালো নিশানের দিকে। প্রথমে বুঝতে পারল না মেয়েটা কাদের কথা বলছে, কিন্তু পরক্ষণেই মনে পড়ল অপ্রাণদের কথাই বলছে। জেরিন ঠোঁটে ক্ষীণ হাসি টেনে বলল, মিশন শেষ হলেই ফিরে আসবে। আসলে এভি আসার আগে বলে আসে না, তাই তোমাকে সঠিক সময়টা বলতে পারছি না। ও এই ওয়েট, তুমি আবার এভিকে মিস করছো না তো? অবশ্য করতেই পারো, তোমার হাজবেন্ড বলে কথা। জেরিন কথাটা যে মজার ছলে বলেছে তা নিশান ঢের বুঝতে পারছে। ইস, মেয়েটাকেও যতটা গম্ভীর ভেবেছিল আসলেও ততটা গম্ভীর না। নিশানও নাক টেনে বলল, হ্যাঁ গো, আমি বড্ড মিস করছি আমার স্বামীকে। এই বলে দুজনেই হেসে ওঠে। আজ অনেক দিন পর মেয়েটা মন খুলে হাসলো। বেশ শান্তি অনুভব হচ্ছে এখন। উদাসীন মনটা একটু হালকা লাগছে ওর। তারপর দুজনে মিলে মেয়েদের সাহায্যে রাতের খাবারটা তৈরি করেছে। যদিও মেয়েটা ভয় পাচ্ছিল, কারণ মাফিয়া বসের ওয়াইফ রান্না করতে কিচেনে এসেছে। এ খবর যদি মাফিয়া বস জানতে পারে তাহলে কেলেঙ্কারি কাণ্ড বাঁধবে। কিন্তু ওদের জেরিন কোনো রকম বুঝিয়ে সুঝিয়ে দিল। রাতের আধারে আশপাশের জঙ্গলে ঘেরা মাফিয়া এলাকা কেমন ভয়ঙ্কর লাগছে। জঙ্গলের মাঝে মেহফিল ভিলাটি দেখতে একদম দানবীয় আকৃতির। ভিলার চারপাশে কালো পোশাক পরিহিত মাফিয়া গার্ডরা ভিলার সুরক্ষায় নিয়োজিত। নিশানার জেরিন সবে খাবার খেতে বসেছিল, তখন মেইন ডোর খুলে ভেতরে প্রবেশ করে অব্রানা। তার দুপাশে লিওনরিকা। ক্লান্ত আর নির্ঘুমার্ত মুখগুলোতে একটু কঠোরতার ছাপ কমেনি। জেরিন ওদের দিকে এগিয়ে গেল। অব্রান কোনো প্রকার কথা না বলে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। এতে অবশ্য কেউ তেমন অবাক হয়নি। জেরিন লিওনকে জিজ্ঞেস করলো, হেরেগুলো পেয়েছো? লিওন একটু ক্লান্তি মিশ্রিত নিচু স্বরে জবাব দিল, আর সেই সাথে পুরো ডোটো গ্রুপের অস্তিত্ব আন্ডারওয়ার্ল্ড থেকে মুছে দিয়েছি। ওদের দলের একটা সদস্য আর বেঁচে নেই। লিওনের উত্তর শুনে জেরিনের ঠোঁটের কোণে বিজয় রেখার কুঞ্জ সুস্পষ্ট হয়। তাদের 1.5 মাস ধরে করা প্ল্যান অবশেষে সাকসেসফুল হয়েছে। তখন রিকা পাশ থেকে বলে উঠল, অনেক খিদে পেয়েছে রে। তোমরা গিয়ে শাওয়ার নিয়ে এসো, খাবার রেডি আছে। ওর কথা শুনে লিওনার রিকা মাথা নেড়ে নিজের ঘরের দিকে চলে গেল। জেরিন ডাইনিং এরিয়াতে যেতেই নিশান ওকে বলল, আজব তো, ওনারা আসার আগে একটু জানিয়ে দেবে না? নিশানের কথায় জেরিন ফিক করে হেসে ফেল আর টেবিলে প্লেট সাজাতে সাজাতে বলল, তোমায় তো আগেই বলেছি, ওরা আসার আগে বলে আসে না। সবাই চুপচাপ খাবার খাচ্ছিল। তখন রিকা বলে ওঠে, আজকের খাবারের স্বাদ অন্যরকম। মেজ কি চেঞ্জ হয়েছে নাকি? না, আমি আর জেরিনাপু রান্না করেছি। নিশানের উত্তর দেওয়া মাত্রই রিকা আর লিওন ওর পানে চমকিত চাহনিতে তাকালো একবার। তারপর অব্রানের দিকে তাকিয়ে একটা শুকনো ঢোক গেল। অব্রান নিশ্চয়ভাবে নিজের খাবার খাচ্ছে, যে সে কোনো কিছু শোনেনি। ওর কাছ থেকে কোনো প্রতিক্রিয়া না পেয়ে লিওন রিকা আরও অবাক হলেও সাথে জেরিনও। তবে কোনো প্রকার প্রশ্ন করার সাহস হলো না কারোই। খাবার শেষ হতেই অব্রান নিজের চেয়ার থেকে উঠে দাঁড়ালো
আর গম্ভীর কণ্ঠশ্রীতে বলল, এবার থেকে আমার জন্য রান্না নিশান করবে, শুধু আমার জন্য। আর বাকিরা মেড বা নিজেদের হাতে রান্না খাবে। এতে আশা করি কারো কোনো অসুবিধা হবে না, আর হলেও আমার কিছু যায় আসে না। ওর এমন ঘোষণায় সবাই অবাক চিত্তে ওর দিকে তাকালো। নিশানও বেশ অবাক হলো, তবে কোনো তর্ক করলো না, কারণ ওর মাথায় তখন চলছে অন্য ফন্দি। অমরান যখন ডাইনিং এরিয়া থেকে বেরিয়ে আসতে যাবে, তখনই নিশান ওকে আটকে দিল। অপেক্ষা করতে বলে কিচেন থেকে এক গ্লাস সবুজ পানীয় জাতীয় কিছু এনে অমরানের দিকে ধরল। অমরান ভ্রু কুচকে ফেলল। তা দেখে নিশান নিজের সফেদ সাদা দাঁতগুলি বের করে একখানা মিছে হাসি দিয়ে বলল, আপনার জন্য আমি খুব যত্ন সহকারে বিশেষ করে এই শরবতটা তৈরি করেছি। অমরান তীক্ষ্ণ দৃষ্টিতে মেয়েটার দিকে তাকালো। এত দরদ ওর জন্য হঠাৎ কোত্থেকে এলো এই মেয়ের মনে? বিষয়টি বেশ খটকাজনক লাগলো তার কাছে। বেশ তীক্ষ্ণ স্বরে জিজ্ঞেস করলো, বিষ টিস মিশিয়েছো নাকি এতে? হায় হায়, আপনি এটা বলতে পারলেন? আপনি হলেন গিয়ে আমার প্রতি স্বামী মহোদয়। আমি কি আপনার শরবতে বিষ মিশাতে পারি? পারি না তো। এতে আমার ঘোর পাপ লাগবে। ছি ছি ছি। নিশানের এমন ন্যাকা মেয়েলি কথা শুনে লিওনার রিকা বিষম খেল। জেরিনও অবাক না হয়ে পারল না। আজ সকালে থেকেই ও লক্ষ্য করছে নিশানের ব্যবহারগুলো। বুঝে উঠতে পারছে না মেয়েটা হঠাৎ এমন গদগদ স্বরে কথা বলছে কেন। এদিকে অবরান ওর থেকে গ্লাসটা নিতেই নিশানের ঠোঁটের হাসি গাঢ় হয়ে ওঠে। অবরান গ্লাসে এক চুমুক দিয়ে মুখটা সরিয়ে নিল। নিভু নিভু দৃষ্টিতে নিশানের দিকে তাকালো, যেন চোখ দিয়ে নিশানকে গিলে খাবে। এ দেখে নিশান একটু ভয় পেল না, বরং ন্যাকামো কণ্ঠে বলল, আরে স্বামী, পুরোটা খান। আমি এত কষ্ট করে আপনার জন্য বানিয়েছি, বলুন তো। অবরানও ওর দিকে তাকিয়ে আবার গ্লাস নিজের অথরেই ছোয়ালো। ঢকঢক করে পুরো গ্লাসের শরবত শেষ করলো সে। তা দেখে নিশান এবার অবাক না হয়ে পারল না। অবরান খাওয়া শেষ করে গ্লাসটা টেবিলের উপরে শব্দ করে রাখলো, যার দরুন নিশান একটু কেঁপে উঠল। অবরান নিজের ডান হাতের উল্টো পিঠ দিয়ে নিজের মুখ মুছে নিল। নিশানের দিকে এক কদম এগিয়ে শান্ত স্বরে বলে উঠল, আমার জন্য কত কষ্ট করে শরবতটা তৈরি করেছো, তাই না? এখন তোমায় আমি তার পুরস্কার না দিয়ে কি করে থাকি? এই বলে অবরান মেয়েটাকে তার কথার অর্থ বোঝার কোনো ফুসরত না দিয়ে শটান করে নিজের কোলে তুলে নেয়। আকস্মিক ঘটনায় নিশান দিশেহারা হয়ে নিজের হাত জোড়া জড়িয়ে ধরে অবরানুর ডিবাই। অবরানুকে নিয়ে সিঁড়ির দিকে যেতে যেতে ঠোঁটের কোণে ক্রুরু হাসি টেনে মাতাল কণ্ঠে সুর ধরল, নিশা নিশা লেগেছে প্রেমের নিশা, তাই মজনু দেবে লাইলাকে শশা। ও নিশা নিশা লেগেছে প্রেমের নিশা, তাই মজনু দেবে লাইলাকে শশা। গান গাইতে গাইতে অবরান নিশানকে নিয়ে উপরে চলে গেল। এদিকে লিওন, রিকা আর জেরিন হতবাক দৃষ্টিতে সেদিকে চেয়ে আছে। ওরা যা দেখেছে আর যা শুনেছে তা যেন নিজের কান আর চোখে বিশ্বাস করতে পারছে না। জেরিন বলল, আই নো, এভি বাংলা খুব ভালো জানে, কিন্তু এগুলো কি গান ভাই? হোয়াট ইজ লাইলা মজনু শশা? জেরিনের প্রশ্ন শুনে লিওন কেসে ওঠে। তা দেখে রিকা ওকে অবরান যে গ্লাসের শরবত খেয়েছিল সেই গ্লাসেই তাড়াতাড়ি করে পানি ঢেলে দেয়। লিওন কিছুটা ভেবেই পানিতে চুমুক দিয়ে এক ঢোক গেলার আগেই তার মুখ থেকে রিকার মুখে বাড়ে আর নাক মুখ কুচকে বলে ওঠে, স্যার, এই করলার পানি কেন খাওয়ালি? করলা কই পেলে তুই? হঠাৎই কিছু বুঝতে পেরে তিনজন একে অপরের দিকে তাকায়। তিনজনের চোখগুলো রসগোল্লার মতো বড় বড় হয়ে ওঠে। একবার সিঁড়ির দিকে তাকিয়ে ওরা একসাথে চেঁচিয়ে ওঠে। নিশান এভিকে করলার শরবত খাইয়েছে? জেরিন আতঙ্কিত কণ্ঠে বলে উঠল। আজ নিশানের কপালে দুঃখ আছে। তুষারে ঢাকা শীতল প্রকৃতি নিয়ে একটুখানি আশ্রয় খুঁজে নিতে নিষ্পাপ প্রাণীগুলো এদিকে ওদিকে ছুটছে। ছোট বিড়াল ছানা নিজেদের মায়ের নিকট আশ্রয় নিচ্ছে একটুখানি ওমের আশায়। আজই নিজের ঘরে বসে তার ফোনের স্ক্রিনে নিশানের একটা ছবির দিকে পলকহীন চাহনিতে তাকিয়ে আছে। ঘুমের অভাবে চোখ জোড়া লাল হয়ে গেছে, চোখের নিচে কালো দাগ পড়ে গেছে, উষ্ণ ঠোঁট জোড়া কেমন নেতিয়ে গেছে। দগ্ধ ভাঙা হৃদয় থেকে ক্ষণে ক্ষণে ফোঁস করে বেরিয়ে আসছে যন্ত্রণার ছেয়ে থাকা উত্তপ্ত নিঃশ্বাস। আজ যখন নিজের খেয়ালেই বেখেয়ালি, তখন রুমে প্রবেশ করে নিজাম শিকদার। ছেলেটার এমন অবস্থা থেকে তারও ভীষণ মায়া হচ্ছে। যত যাই হোক, ভাইয়ের ছেলে তো, নিজেরই তো রক্ত। তিনি গিয়ে ছেলেটার পাশে বসলেন, ওর মাথায় হাত দিয়ে বললেন, আর কত কষ্ট দিবি নিজেকে আদি?
এমন করে কি আদৌ কোনো লাভ আছে? আদ্রিয়ান শূন্য দৃষ্টিতে তাকালো চাচার দিকে আর ক্ষীণ কণ্ঠে বলল, আমি তো ওকে ভালোবাসি কাকাই। কিন্তু সময় থাকতে তো তার মূল্য তুই দিসনি। ভুল হয়েছে, আমি ভুল করেছি, কিন্তু তাই বলে কি আমায় এত বড় শাস্তি পেতে হবে? নিজাম শিকদার ফোঁস করে শ্বাস ছাড়লেন আর বলেন, তো কি করবি এখন? গ্যাংস্টার বস ওকে বিয়ে করে নিয়ে গেছে, এত সহজে সে নিশানকে নিজে থেকে আলাদা হতে দিবে? চাচার কথা শুনে আদ্রিয়ানের চোখ জোড়া রক্তিম হয়ে উঠল আর চেঁচিয়ে বলে উঠল, তাহলে আমি নিশানকে ওর থেকে ছিনিয়ে আনবো। নিশান আমার ছিল, ওকে আমারই থাকতে হবে। এসব ছেলে খেলা নয়। আদি, তুই পাগলাম করছিস? আদ্রিয়ান বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো, নিজের শার্ট ঠিক করতে করতে দৃঢ় জেদ নিয়ে বলল, যদি এটাকে তোমার পাগলামি বলে মনে হয় তাহলে হ্যাঁ, আমি পাগলামি করছি। নিশানকে আমার চাই, তার জন্য যদি আমাকে সকল সীমা লঙ্ঘন করতে হয় তাহলে আমি তাই করব। তবু আমার নীলপরীকে আমি আমার কাছে ফিরিয়ে আনবো। এই বলেই ছেলেটা হনহন করে রুম থেকে বেরিয়ে যায়। নিজাম শিকদার চিন্তিত হয়ে পড়লেন। ভবিষ্যতে যে খুব খারাপ কিছু হতে যাচ্ছে তা তিনি আশঙ্কা করতে পারছেন। আদ্রিয়ান খেপাটে শিয়ালের মতো হিংস্র হয়ে উঠেছে। ওর এই পাগলামি যে ওকে আর নিশান দুজনকে বিপদে ফেলতে পারি তা ভেবেই নিজাম শিকদারের বুক কেঁপে উঠছে। অবরান নিশানকে নিয়ে নিজের মাস্টার বেডরুমে আসতেই মেয়েটাকে বেডের উপরে ছুঁড়ে মারে। নিশান তাজ্জব দৃষ্টিতে পুরুষটির দিকে তাকিয়ে আছে। অবরান নিজের শার্টের উপরে 3টা বোতাম খুলে ফেলল আর নিশানের দিকে এক পা এক পা করে অগ্রসর হতে শুরু করে। নিশান এবার ভরকে যায়। এই রে, ব্যাটাকে আবার রাগিয়ে দিল না তো? অবরান কিছুটা মাতাল কণ্ঠে বলে উঠল, মিস মেহফিল, চলুন আমরা দুজন একসাথে রোমান্সের দুনিয়ায় গা ভাসিয়ে দেই। নিশানের চক্ষু যেন চড়ক গাছ। নিজের কর্মে নিজেই বিরক্ত হলো বেশ। ফেলফেল দৃষ্টিতে অবরানের দিকে তাকিয়ে তাজ্জব কণ্ঠে বলল, আমি তো আপনাকে করলার শরবত খাইয়েছি, তাহলে আপনি এমন মাতালের মতো কথা বলছেন কেন? করলা থেকে তো নেশা ধরে যায়, আগে জানতাম না। নিশানের কথা শুনে অবরানের ঠোঁটের কোনো বাঁকা হাসি রেখা সুস্পষ্ট হলো। নিশানের একদমই সামনে চলে এলো সে। নিশানকে কোনো প্রকার সতর্কতা না দিয়ে সে নিজের বলিষ্ঠ হাজরা মেয়েটার লতানো কোমরে জড়িয়ে নিজের কাছে টেনে আনলো আর হাসকি স্বরে বলল, আমায় জব্দ করার ফন্দি করেছিলে তাই না? এখন দেখো না তুমি কেমন নিজের জালে নিজেই ফেসে গেলে। আমাকে তোমার এত কাছে খিলারি মনে হয় কেন বলো তো? একটা ভালো করে তোমার এই ছোট্ট মস্তিষ্কে খুঁজে নাও। আমি বয়স আর বুদ্ধি দুটোতে তোমার থেকে বড়। নিশান ভ্রুকুচকে তাকালো অবরানের দিকে। লোকটা কি ওকে অপমান করলো নাকি? নিশান বুঝতে পারলো না। সে সোজা জিজ্ঞেস করলো, বয়স কত আপনার? অবরান নিশানকে আরো শক্ত করে ধরল আর গাছাড়া ভাব নিয়ে বলল, আই এম 31 ইয়ার্স ওল্ড। নিশানের চোখ জোড়া বড় হয়ে গেল। 31 বছর বয়স এই ব্যাটার, কিন্তু দেখে তো তা মনে হয় না। মনে হয় 25-26 বছর বয়সের কোনো তাগড়া যুবক। নিশান নিজেকে আটকানোর আগে ওর মুখ ফসকে বেরিয়ে আসে। আপনি তো বুড়ো হয়ে গেছেন। সঙ্গে সঙ্গে নিশান নিজের মুখ চেপে ধরল। ইসরে, আগুনে ঘি ঢেলে দিল বোধহয়। অবরান হতভয়ে বলচাহনিতে তাকালো মেয়েটার দিকে। দিন দিন মেয়েটার সাহস যেন বেড়েই চলেছে। ওকে সোজাসুজি ভাষায় বুড়ো বলে দিল। কোন দিক দিয়ে ওর মতো একটা হট, হ্যান্ডসাম, স্মার্ট, ড্যাশিং 8 প্যাক বিশিষ্ট ছেলেকে নিশানের কাছে বুড়ো বলে মনে হলো? ওর জন্য কত শত মেয়ে লাইন লাগিয়ে রেখেছে, আর এই পুচকি মেয়ে কিনা তাকে বলল বুড়ো। ছে! অবরান মেয়েটার চিবুক চেপে ধরে কিটকিট করে বলল, আমি বুড়ো হলে তুমি বুড়োর বিয়ে করা বউ, একটা পুঁটি মাছ। কি? আমি পুঁটি মাছ? হ্যাঁ, আমি পুঁটি মাছ। নিশানের ইচ্ছে করছে অবরানের চুলগুলো টেনে ছেড়ে দিতে। ওকে এভাবে পুঁটি মাছ বলছে বেটা? নিশান নিজেকে সংবরণ করে নিল। অবরানের থেকে কিছুটা সরে দাঁড়ালো সে, তারপর মৃদু স্বরে বলল, আমার একটা জিনিস চাই আপনার কাছ থেকে। অবরান ভ্রু কুচকালো। তীক্ষ্ণ দৃষ্টিতে মেয়েটার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কি চাই তোমার? নিশান হতভম্ব কণ্ঠে বলল, আমি আবার পড়াশোনা কন্টিনিউ করতে চাই। অবরানের দিকে মেয়েটা বেশ আশা নিয়ে তাকালো, কিন্তু অবরানের অভিব্যক্তির কোনো পরিবর্তন ঘটল না। সে শূন্য দৃষ্টিতে নিশানের দিকে চেয়ে আছে। তা দেখে নিশানের মনে হলো হয়তো অবরান ওকে সেই সুযোগই দেবে না। এই ভেবে না চাইতেও মনটা কেমন বিষণ্ণতায় ছেয়ে গেল। তখনই অবরান সাবলীল ভঙ্গিমায় বলে উঠল, ঠিক আছে, তুমি পড়াশোনা কন্টিনিউ করতে পারো। অবরানের কাছ থেকে এমন উত্তর পেয়ে মেয়েটার বিষণ্ণ মনটা আনন্দে ছেয়ে গেল। কিন্তু তখনই অবরান গম্ভীর স্বরে বলে উঠল, তবে তোমার আমার দুটো শর্ত মেনে চলতে হবে।
নিশান হক চুকিয়ে উঠল, মনের আনন্দে ফোঁস করে যেন জানালা দিয়ে পালালো। সে অভ্রানের দিকে তাকালো, যে ওর দিকে চিলের দৃষ্টিতে তাকিয়ে আছে। নিশান একটা ঠোক গিলে শোধালো, কি শর্ত? তুমি পালানোর চেষ্টা করবে না, এবং ভার্সিটিতে তোমার সাথে আমার কিছু গার্ডও যাবে, যারা তোমায় পাহারা দেবে। যদি তুমি শর্তে মানো, তাহলেই তুমি তোমার পড়াশোনা কন্টিনিউ করতে পারবে। নিশান অবাক চিত্তে তাকালো পুরুষটির দিকে। নিজের কপালখানা আপনা আপনি কুঁচকে উঠল। ও প্রশ্ন ছুড়ল, সন্দেহ করছেন নাকি? হুম হুম। অভ্রানের ঠোঁটের কোণে ক্রূর হাসি সুস্পষ্ট হলো। সে নিজের শার্টের হাতা ঠিক করতে করতে বলল, প্রশ্ন করার তার কৈফিয়ত দেওয়া, এ দুটোই আমি মোটেও পছন্দ করি না। তবুও বলছি, তুমি আমার ওয়াইফ, ইতালির সবচেয়ে বিপজ্জনক গ্যাংস্টার বসের বিয়ে করা বউ। তাই এখন আর তোমার জীবন আর আগের মতো সাধারণ নয়। তুমি না চাইতেও আমার এই অন্ধকার জীবনের সাথে তুমি যুক্ত হয়ে গেছো। তাই তোমাকে হেফাজতে রাখা আমার দায়িত্ব এবং কর্তব্য। কথাটি বলেই অভ্রান হনহনিয়ে কক্ষ ত্যাগ করলো। বিছানায় পড়ে রেখে গেল বসে থাকা নিশানকে। মেয়েটা একদম চুপচাপ বসে আছে, একটু নড়চড় নেই তার মাঝে, কিন্তু হৃদয়ের গহীনে চলছে উথাল পাথাল তুফান বয়ে যাচ্ছে। আজ এতগুলো বছর পর আবার সেই অনুভূতির তাড়না সে অনুভব করছে। তবে এবার মানুষটি ভিন্ন, সম্পূর্ণ ভিন্ন। নিশান হঠাৎই ফোঁস করতেই শুরু করলো, শক্ত করে বুকের ওপরেই খামচে। তার নিঃশ্বাস ভারী হয়ে আসছে, মাথাটা কেমন ভনভর করছে, শরীর তার অনিয়ন্ত্রিতভাবে কাঁপতে শুরু করেছে। ফিসফিস করে বলে উঠল, না না না, আমি একই ভুল আবার করতে চাই না। একবার নিজেকে কষ্ট দিয়ে ফেলেছি, আর পারবো না আমি। সবাই স্বার্থপর, নির্দয়। আমি ভালোবাসা বিশ্বাস করি না, ঘৃণা করি। আমি এই শব্দটাকে ভীষণভাবে ঘৃণা করি। নিশান ফাঁকা গলায় একটা চিৎকার ছাড়লো, কিন্তু রুম সাউন্ড প্রুফ হয়। ওর চিৎকার রুমের বাহিরে গেল না, কেউ শুনতে পেল না ওরই চিৎকার। মেয়েটা শটান করে নিজের দেহখানা বিছানায় এলিয়ে দিল, শব্দ করে কেঁদে উঠল মুহূর্তেই। অভ্রানের প্রতি নিজের অন্যরকম অনুভূতিগুলো তাকে ভীষণ পীড়িত করছে, তার অতীতের ক্ষত তাজা করে তুলছে। ওর প্রাণটা চাতক পাখির মতো ছটফট করছে। মেয়েটা কান্নার মাঝে অভিমানী স্বরে বলে উঠল, আব্বু কেন রেখে গেল আমায় এই নিষ্ঠুর দুনিয়াতে? জানো, এখানে সব মানুষগুলো মানুষরূপী ভয়ঙ্কর জানোয়ার। সবাই আমাকে ঠকায়, আমায় কষ্ট দেয়, আমার মনটাকে ভেঙে টুকরো টুকরো করে দেয়। আব্বু ওরা কেউ আমায় বোঝে না। ওদের কেউ আমায় ব্যবহার করতে চায় নিজেদের উদ্দেশ্য হাসিলের জন্য। তো কেউ আমার মনটা খুব বাজেভাবে ভেঙে তছনছ করে দেয়। তা তো কেউ আমার স্বাধীনতা কেড়ে নিয়ে চার দেয়ালের মাঝে বন্দি করে রাখছে। আমি আমি ক্লান্ত, আমি সত্যি ক্লান্ত এই জীবন থেকে। আমায় তোমাদের সাথে ওপারে কেন নিয়ে গেলে না? আমার প্রতি একটুও কি মায়া হলো না? আমার খুব কষ্ট হচ্ছে বাবা মা। মেয়েটা থামলো, তারপর আবার ডুকরে কেঁদে উঠল। আর যেন চোখের জল কোনো বাধে মানছে না। মেয়েটা ভাঙা গলায় বলে উঠল, বাসবো না আমি আর কাউকে ভালো, সবাই শুধু কষ্ট দেয়। আমি ওই অভ্রান মেহফিলকেও ভালোবাসবো না। ওর জন্য আমার মনে যে সূক্ষ্ম অনুভূতিদের জন্ম হয়েছে, তা আমি নিজে মন থেকে মুছে ফেলবো। আমি জানি সেও আদির মতো বলবে এগুলো ভালোবাসে না, দুদিনের মোহ মাত্র। আমি আর কাউকে আমার মন ভাঙতে দিব না, কাউকে না, কাউকে না। কাঁদতে কাঁদতে কখন যে মেয়েটা ঘুমিয়ে পড়ল তা বুঝতেই পারল না। বড় কাচের দেয়াল দিয়ে ভেলার পিছনে অরণ্য স্পষ্ট চোখে দেখা যাচ্ছে, কেমন ফুটফুটে অন্ধকারে নিমজ্জিত জঙ্গল। দূর থেকে তাকালেও শরীর যেন অস্বাভাবিকভাবে কম্পিত হয়ে ওঠে। অভ্রান একটি কফি মগ হাতে সে অরণ্যের দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে। নিজের ভাবনার জগৎ থেকে সে বেরিয়ে আসলো। ফোনটা হাতে নিয়ে একটা নম্বরে কল করলো। দুবার রিং হওয়ার পর অপর পাশ থেকে কলটিকেও রিসিভ করলো। অপর পাশ থেকে একটা শান্ত রাশিয়ান ভাষায় পুরুষালী কণ্ঠস্বর ভেসে আসলো, এবি, হঠাৎ কি মনে করে? আমার 150 কোটি টাকার ড্রাগস তোমাদের বর্ডারে আটকে আছে। কেন? ইতালি থেকে গত 18 দিন আগেই তো সাপ্লাই করা হয়েছিল। এতদিনে তো বর্ডার ক্রস করার, তাই না? অভ্রানের এমন বিপজ্জনক নিচু কর্ণপাত হতে অপর পাশে লোকটা কেঁপে উঠল। অভ্রান খুব ক্ষেপে আছে। এখন একটা ভুল কথা নিজের বিপদ ডেকে আনার জন্য যথেষ্ট। তাই লোকটা নিজেকে সংযত রেখে বলল, আসলে এবি, তুমি তো জানোই রাশিয়ার বর্ডার গার্ডরা। শাট আপ! অভ্রান উচ্চ স্বরে লোকটাকে থামিয়ে দিল, চেঁচিয়ে উঠল, আমি কোনো তাল বাহানা শুনতে ইচ্ছুক নই। ইঙ্কিটং, যদি আজকের মধ্যে ড্রাগের ব্যানগুলো
নির্দিষ্ট জায়গায় সাপ্লাই না হয় তাহলে তুমি নিজের ক্ষমতা হারাতে প্রস্তুত থেকো। অবরানের হুমকিতে অ্যাঙ্কিটন হতবাক, সাথে ভরকে গেল, কি বলবে বুঝতে পারছে না। এদিকে অবরান হলো এক কথার মানুষ, সে যা বলে তা করে, প্রমাণ দেখিয়ে দেয়। অ্যাঙ্কিটন ধরফরিয়ে বলে উঠল, ডোন্ট ওয়ারি, আমি আজকে ভ্যানগুলো বর্ডার পার করার ব্যবস্থা করছি। অ্যাঙ্কিটনের কাছ থেকে উত্তর পাওয়া মাত্রই অবরান কলটি কেটে দিল। রাগে তার মাথা ফেটে যাচ্ছে। তখন লিওন প্রবেশ করলো অফিস রুমে। অবরানের দিকে এগিয়ে বুঝতে পারল সে রেগে আছে, তাই শান্ত স্বরে জিজ্ঞেস করলো, আপনি ঠিক আছেন বস? অবরান কোনো প্রত্যুত্তর করল না, সোজা গিয়ে নিজের আর্মচেয়ারে গায়ে লিয়ে দিল। চোখ জোড়া বেশ খানিকটা সময় বন্ধ রাখলো। নিজের নিয়ন্ত্রণ ফিরিয়ে এনে চোখ খুললে সে লিওনের দিকে অভিব্যক্তিহীন চাহনিতে তাকালো। শীতল সুরে প্রশ্ন ছুড়ল, অ্যালেক্সে কেমন চুপ হয়ে আছে? বিরাট কোনো ফোন দিয়ে আসছে বেটা। কোনো খোঁজ পেলে কি প্ল্যান ওদের? লিওন ফোঁস করে একটা শ্বাস ছাড়ল আর শান্ত স্বরে জবাব দিল, না, তবে আমার কেন জানি মনে হচ্ছে ও আর মিস্টার লারসন একসাথে মিলিয়েই কিছু করার চেষ্টা করবে। যথেষ্ট করার আছে বটে, তবে ওরা যাই করুক না কেন আমরা কিছুই করতে পারবো না। অবরানের কথায় লিওন উৎসাহ দিল। দুজন বেশ কিছুক্ষণ চুপ রইল। লিওন কেমন যেন জহুরি দৃষ্টিতে তাকিয়ে আছে অবরানের দিকে। ওর দৃষ্টি ধরতে পেয়ে অবরান ওর দিকে ভ্রু কুচকাল। লিওন কিঞ্চিত ভাবল, তারপর বলল, একটা কথা জিজ্ঞাসা করব? করো। আপনি কি দিন দিন নিশানের প্রতি দুর্বল হয়ে পড়ছেন? আকস্মিক এমন প্রশ্নে অবরান খানিকটা অবাক হলো, তবে দ্রুতই নিজের মুখে সেই কাঠিন্যতার অভিব্যক্তি ফিরিয়ে আসলো। কণ্ঠে বিরক্তির রেশ টেনে বলল, এমন অহেতুক প্রশ্ন জিজ্ঞেস করার মানে কি লিও? কথা ঘুরাবেন না প্লিজ, বলুন না আপনি কি সত্যি নিশানের জন্য দুর্বল হয়ে পড়েছেন? লিও, প্রশ্ন করার তার কৈফিয়ত দেওয়া, এ দুটোই আমার অপছন্দ। অবরানের কাঠিন্য বাক্য কর্ণচ্ছেদ করে মস্তকে পৌঁছতেই লিওন মাথা নিচু করে ফেলল। ঢাকা, বাংলাদেশ। শীতের মরশুমে বাংলাদেশের জনজীবন বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে সেই সব মানুষদের যারা রাস্তা, ফুটপাথে, রেল স্টেশনে আশেপাশে অসহায়ভাবে আশ্রয় নিয়ে পড়ে আছে দিনকে দিন। রাতের কনকনে শীতে তাদের নরম মনুষ্য দেহখানা যেন মুহূর্তেই জমে উঠছে। এসব অসহায় মানুষদের কষ্ট হয়তো উচ্চ সমাজের মানুষদের দৃষ্টিতে পড়ে না, আর না হয় দৃষ্টিতে পড়লেও তারা সুন্দরভাবে তা এড়িয়ে চলে। তাদের এই মন যেন বরফের মতো শীতল। রাস্তার অসহায় মানুষের কষ্ট যেন তাদের ওই বরফখণ্ডের মতো হৃদয়কে মোমের মধ্যে গলাতে ব্যর্থ। কিন্তু হয়তো কারো না কারো মনে নিশ্চয়ই এই অসহায় নিম্নবিত্ত মানুষগুলোর জন্য এখনও মানবতা অবতারিত আছে। এই মুহূর্তে ঢাকার জনবহুলপূর্ণ একটি ফুটপাত সামনে দাঁড়িয়ে আছে রওশন। পরনে একটা সাদামাটা নেভি ব্লু রঙের শার্ট আর কালো জিন্স। হাতে তার বেশ অনেকগুলো কম্বল। তার পাশে আরও দুজন লোকের হাতেও একই রকমের কতগুলো কম্বল। দেখে মনে হচ্ছে ওরা এখানে কম্বল বিতরণ করতে এসেছে। তার এই কাজের পেছনে অবশ্য দুটো কারণ আছে। প্রথমত, সেই অসহায় মানুষগুলোর সাহায্য করতে চাই, আর দ্বিতীয়ত কারণটি হলো নিশানের বাবা মা বেঁচে থাকাকালীন সময় তারা অসহায় মানুষকে সাহায্য করার সর্বোচ্চ চেষ্টা করতেন। তাদের মৃত্যুর পর এই কাজ নিশান আর ওদের কোম্পানির কয়েকজন কর্মকর্তা করতেন। কিন্তু এবার তো নিশানও এখানে নেই, আর রওশনের যে মা বাবা তারা তো অন্যের হক মেরে খেতে ব্যস্ত। তারা আবার কিসের সাহায্য, দান সৎকা করবে? তাই রওশন মানবতার খাতিরে এই দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে। রওশন সহ আরও দুজন কর্মকর্তা ফুটপাথে বসে থাকা মানুষগুলোকে কম্বল বিতরণ করতে শুরু করে। কম্বলগুলো হাতে পাওয়ার পর অসহায় দিন দুঃখী মানুষগুলোর ঠোঁটে যখন এক চিলতে হাসি রেখা ফুটে ওঠে, তখন রওশনের মন বলে ওঠে এটাই জীবনের বড় অর্জনগুলোর মধ্যে একটি। অন্যের খুশিতে নিজের সুখ খুঁজে নেওয়ার মতো আনন্দ যে আর অন্য কিছুতে নেই। বিতরণে এক পর্যায়ে একটা লোক রওশনের ডান হাতখানা ধরে বসল। রওশন মৃদু হাসি নিয়ে লোকটার দিকে প্রশ্নবিদ্ধ দৃষ্টিতে তাকালো। ঠান্ডার কারণে লোকটার কণ্ঠ খসখসে হয়ে গেছে। তিনি বললেন, তোমার নাম কি বাবা? রওশন মৃদু স্বরে বলল, রওশন মির্জা। লোকটা রওশনের মাথায় কাপা হাত বুলিয়ে খসখসে কণ্ঠে বলল, আল্লাহ তোমার সকল আশা পূরণ করুক বাবা। জীবনে অনেক সুখী হও, তুমি অনেক সুখী হও। দোয়া করবেন চাচা। এই বলে ছেলেটা লোকটার হাতে একটা কম্বল দিল। ওর মনটা ভীষণ হালকা লাগছে আজ। ওর তো বরাবরই একটাই চাওয়া, নিশানকে নিজের করে না পেলেও অন্ততপক্ষে মেয়েটাকে একবার চোখের সামনে দেখা। এই আশা যেন ওর
পূরণ হয়। কম্বল বিতরণ শেষ করে রোশন বাড়ি ফিরে যায়। শরীরটা বেশ ক্লান্ত লাগছে তার। বাড়িতে প্রবেশ করতেই দেখতে পেল তার মা সোফার উপরে পা তুলে বসে বসে আপেল খাচ্ছে, যেন বাড়ির মালকিন উনি। রোশন বরাবরের মতোই তাকে উপেক্ষা করে নিজের ঘরে যেতে নিলেই রবি বেগম পেছন থেকে বলে উঠলেন, শুধু শুধু এতগুলো টাকা খরচ করে ওই ছোট লোকগুলোকে কম্বল বিতরণ করার কি দরকার ছিল? মায়ের এমন কথাই রোশন তাজ্জব বনে গেল। রবি বেগম যে কখনো এমন ধরনের কথা নিজের মুখে থেকে বের করতে পারেন তা ছেলে হয়ে রোশন স্বপ্নেও ধারণা করেনি। হঠাৎ রাগে মাথায় চড়ে বসল তার। মায়ের সামনে গিয়ে উচ্চস্বরে বলে উঠল, তোমার মন মানসিকতা কবে থেকে এত নিচে নেমে গেছে মা? গরিব দুঃখীদের সাহায্য করা আল্লাহ খুশি হয়, সব রীতিনীতি কি তুমি ভুলে গেছো? ছেলের প্রশ্নে রাগান্বিত চাহনিতে তিনি ছেলের দিকে তাকালেন, বসে থেকে উঠে দাঁড়ালেন ছেলের সামনে আর চেঁচিয়ে বললেন, মায়ের সাথে এইভাবে উঁচু গলায় কথা বলার শিক্ষা কে দিয়েছে তোমায়? ওই ছোট লোকগুলোর জন্য তুমি তোমার মায়ের সাথে বেয়াদবি করছো রওশন। ছোট লোক কি লাগিয়ে রেখেছো তুমি? ভুলে যেও না যে বাড়ির সোফায় তুমি বসে এত আরাম আয়েশ করছো, সেই বাড়ির মালকিন কিন্তু অন্য কেউ। তাই তোমার এই অহংকার বর্জন করো। আর উঁচু গলায় কথা বলার জন্য আমি দুঃখিত, তবে তোমার মন মানসিকতার সাথে খাপ মিলাতে গেলে আমায় উঁচু স্বরে কথা বলা মোটেও ভুল হয়নি। এই বলে রোশন আর একদণ্ড সেখানে দাঁড়ালো না, দ্রুত পায়ে নিজের ঘরে চলে গেল। রবি বেগম রাগে গজগজ করতে করতে হাতে থাকা আপেলটি ছুঁড়ে ফ্লোরে ফেলে দিলেন। রোম ইতালি। সকাল থেকেই মনটা আজ বেশ খুশ মেজাজে নিশানের। গতকাল অবরান যখন ভার্সিটিতে যাওয়ার অনুমতি দিয়েছিল তখন থেকেই মনটা আনন্দে দুলছে তার। কতগুলো দিন পরে সে ভার্সিটিতে যাবে। অবশ্যই এই ফাঁকে ওর সাথে মালিয়া আর জ্যাকবের সাথে ওর বেশ কয়েকবার কথা হয়েছে। ওরাও নিশানকে ভীষণ মিস করছে। সকাল সকাল নিশান তৈরি হয়ে নিল ভার্সিটিতে যাওয়ার উদ্দেশ্যে। অবরান যে গত রাতে রুম থেকে বেরিয়েছিল সে থেকে আর রুমে দ্বিতীয়বারের মতো আসেনি। আর নিশানের জন্য না আসলেই ভালো। আজকাল লোকটা ওর সামনে থাকলেই ওর মনটায় নামহীন কিছু অজানা অনুভূতিরা করে নাড়ে, যা নিশান মোটেও সহ্য করতে পারে না। নিশান তৈরি হয়ে নিচে যেতেই দেখা মিলল জেরিন আর রিকার। ও ওদের দিকে এগিয়ে গেল। ওকে আসতে দেখে জেরিন মুখে হাসি টেনে বলল, গুড মর্নিং নিশু। গুড মর্নিং। নিশান গিয়ে ওদের সাথে ব্রেকফাস্ট টেবিলে বসলো। একটা মেয়েড এসে ওকে ব্রেকফাস্ট দিল। ওদের খাওয়ার মাঝেই রিকা নিশানকে উদ্দেশ্য করে বলে উঠল, আমি তোমায় ভার্সিটিতে দিয়ে আসবো, আর দুজন গার্ড তোমার ক্লাস শেষ না হওয়া পর্যন্ত তোমার সাথে থাকবে। নিশান হ্যাঁসূচক ঘাড় নাড়ালো। এছাড়া তার কাছে আর কোনো উপায় নেই। মেয়েটা ফোঁস করে একটা শ্বাস ছাড়লো, তারপর খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে পড়ল ভার্সিটির উদ্দেশ্যে। প্রায় ঘন্টাখানেক পর ওদের গাড়িটা ভার্সিটির পার্কিং লটে প্রবেশ করলো। আজ বহুদিন পর ভার্সিটি আসতে পেরে মেয়েটার মনটা খুশিতে লাফিয়ে উঠল। দ্রুত গাড়ি থেকে বেরিয়ে নিজের ক্লাসের উদ্দেশ্যে হাঁটা ছোট। ওর পেছনে দুটো পালোয়ানের মতো গার্ড ওকে নজরদারিতে রেখেছে। ক্লাসে পৌঁছতেই ও পেছনের সিটে মালিয়া আর জ্যাকবকে বসে থাকতে দেখে। নিশান ছুটে যায় ওদের দিকে। মালিয়া ওকে দেখতে পেয়ে জড়িয়ে ধরে। গার্ডরা ক্লাসের দরজার সামনে দাঁড়িয়ে ছিল। মালিয়া নিশানকে বলে, তুই ওই খারাপ লোকগুলোর সাথে থাকিস কি করে নিশান? নিশান মৃদু হাসলো। নিজের সিটে বসতে বসতে বলল, ওরা হয়তো অতটাও খারাপ না। অন্তত পক্ষে জেরিন আপুকে আমার খারাপ মনে হয়নি। মানে? জ্যাকবের প্রশ্নে নিশান ওর দিকে তাকালো আর টানা স্বরে বলল, মানে আপু হয়তো কোনো কারণে ওই মাফিয়াদের সাথে নিজের জীবনকে জড়িয়েছে। ইউ মিন কোনো দুর্বলতা বা পুরনো অতীতের কোনো কারণে? হ্যাঁ, জানিস ওরা একটু অন্যরকম, মানে খুব গম্ভীর। বিশেষ করে ওই আফরিন মেহফিল, সে তো ভাই পুরোই একটা গোলক ধাঁধা। কখন কি করে বসে আমি বুঝিয়ে উঠতে পারি না। নিশানের কথা মন দিয়ে শুনল মালিয়া আর জ্যাকব, তবে কিছু বলে উঠল না। কি বা বলবে? মাফিয়াদের মাইন্ড রিড করা এতটা সহজলভ্য কাজ নয়। এদের কেউ কেউ সাধারণ মানুষের সাথে মিশে থাকে, যার একটা বড় অংশ হলো স্পাই। এরা বেশিরভাগ সময় ছদ্মবেশে ঘুরে বেড়ায় আর বাহিরের খবর ভেতরে পৌঁছে দেয়। আর মাফিয়া বস, গডফাদার, লর্ড, গ্যাংস্টার বস এরা সবাই রাতের অন্ধকারে নিজেদের নৃশংসতা, নিজেদের কুৎসিত রূপে বেরিয়ে আসে। এরা ঠান্ডা মাথার খিলাড়ি। এদের কাজ অত্যন্ত নিখুঁত আর ত্রুটিহীন হয়, যার দরুন আইনেও এদের সামনে টিকতে পারে না। এদেরকে মার দেওয়া কোনো সাধারণ মানুষের কম্য নয়। প্রতিটি খারাপ থেকে খারাপ কাজের সাথে এরা জড়িত। খুনও, কন্ট্রাক্ট কিলিং, ড্রাগস ডিলিং, অস্ত্র চোরাচালান,
হিউম্যান ট্রাফিকিং, অর্থ পাচার সহ সকল পাপ কাজে লিপ্ত এরা। নিশান যখন মালিয়া আর জ্যাকবের সাথে কথা বলছিল তখনই ওর ফোনে একটা মেসেজ আসে। ও ফোন ওপেন করতেই দেখতে পায় তুবা ওকে মেসেজ পাঠিয়েছে। মেসেজে লেখা ছিল, দ্রুত ভার্সিটির পেছনে গার্ডেনে আয়, খুব জরুরি কথা আছে, আর তোর সাথে যেন কেউ না আসে। মেসেজটা পড়ে নিশান ভ্রু কুচকালো। সে অবাক হলো বেশ। ওর ভার্সিটিতে তুবা কি করছে, তা আবার পেছনের গার্ডেনে? ওর জানা মতে গার্ডেনে কিছু সমস্যার কারণে সবাইকে সেখানে যেতে বারণ করেছে ভার্সিটির কর্তৃপক্ষ। নিশান উঠে দাঁড়ালো। তা দেখে জ্যাকব বলল, কিরে, প্রফেসর তো এখনই চলে আসবে, তুই উঠলি কেন? গার্ডেনে যাব, তোবা ডেকেছে আমায়। মালিয়া ওর কথা শুনে বলল, কিন্তু ওখানে তো যেতে বারণ করা হয়েছে। যেতে হবে আমায়, ও কিছু জানাতে চায় আমায়। এই বলে নিশান ক্লাসের পিছনে দরজা দিয়ে বেরিয়ে যায় যাতে অবরানের গার্ডরা ওকে দেখতে না পায়। মালিয়া জ্যাকব বেশ কয়েকবার ডাকলো মেয়েটাকে, কিন্তু ও কোনো সাড়া দিল না। গার্ডেনে পৌঁছে বেশ কয়েকবার নিশান ডাকলো তোবাকে, কিন্তু কোনো প্রত্যুত্তর এলো অপর পক্ষ থেকে এলো না। নিশান এবার চিন্তায় পড়ে গেল। মেসেজটা তো তোবার ফোন থেকে এসেছে, তাহলে মেয়েটা কোথায়? ওর ছিটে ফোটাও তো এখানে নেই। নিশান যখন নিজের ভাবনায় মগ্ন ছিল তখনই ওর পেছনে থেকে একখানা পুরুষালী ব্যাকুল কণ্ঠস্বর ভেসে এলো, মাই লাভ। নিশান চমকে উঠল। সর্বাঙ্গে কেমন হাড়হিম করা শীতল হাড় বিচরণ ঘটল। সে একই কণ্ঠস্বর, সেই একই টান। নিশান পিছনে ঘুরে মানুষটাকে দেখার সাহস পাচ্ছে না। মনটা কেমন কু ডাকছে, মনটা বারবার বলছে ওর এখানে আসা উচিত হয়নি। তখনই পেছন থেকে সে কণ্ঠস্বর আবার ভেসে এলো, তাকাবি না আমার দিকে। নিশানের হাঁটুর বল কমে আসছে, চোখ জোড়া না চাইতে অশ্রুতে ভরে উঠছে। কি করবে এখনো? মস্তকের ভেতরটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে। অসহ্য যন্ত্রণায় মাথাটা যেন ফেটে যাচ্ছে। নিশান আস্তে আস্তে পেছনে ঘুরে তাকায়। তখন সেই মানুষটি এক মুহূর্ত দেরি না করে ক্লোরোফর্ম মিশ্রিত একখানা রুমাল চেপে ধরল মেয়েটার মুখে। ও আটকানোর চেষ্টা করতে চাইল, কিন্তু শরীরের সকল শক্তি যেন মুহূর্তে শরীর ছেড়ে পালালো। মাথাটা কেমন ভনভন করে উঠল। চোখের সামনে সব কেমন আধারে ধসার ছেয়ে গেল। ব্যাস, নরম দেহখানি ঢলে পড়ল সে পুরুষের শক্ত বক্ষে। সে তড়া করে ধরে ফেল মেয়েটার অবচেতন দেহ। তার ঠোঁটের আগায় সুস্পষ্ট হলো বিজয়ের হাসি। পুরো ভিলা জুড়ে বিস্তৃত শুনশান নীরবতা। নিশানের অনুপস্থিতিতে ভিলাটা আগের মতোই কেমন প্রাণহীন হয়ে উঠেছে কয়েক ঘন্টার ব্যবধানে। ও থাকলেও আর জেডিন মিলে মাতিয়ে রেখে ফেলা। অবরান নিজের সিক্রেট পেন্টিং রুমে বসে পেন্টিং করছিল, পরনে কালো রঙের ট্রাউজার। উদাম উন্মুক্ত পুরুষালী দেহ থেকে ভেসে আসছে নেশালো পারফিউমের তীব্র সুঘ্রাণ, যা যে কোনো নারীকে সম্মোহন করতে তীক্ষ্ণভাবে কাজ করে। তার 8 প্যাক অফ সুস্পষ্টভাবে দেখা যাচ্ছে, যা যে কোনো নারীকে দুর্বল করতে মহাস্ত্রের মতো। পিঠখানায় একটা বাক্যে সহ পেঁচিয়ে ধরে রাখা ড্রাগনের টাটু করা, যার আড়ালে লুকিয়ে আছে বিভিন্ন প্রকারের ক্ষত আঘাতের চিহ্ন। আর কোমরের এক পাশে গুটি গুটি অক্ষরে ইংরেজি অক্ষরে লেখা আরেকটি ট্যাটু, নাইট মনস্টার। তার ধূসর বর্ণের অক্ষি যুগলে ছড়িয়ে আছে প্রগাঢ় আসক্তি। পেন্টিং করার সময় তার হাত খুব নিখুঁতভাবে কাজ করছিল। আবেশে ভরা চাহনিতে তাকিয়ে আছে অর্ধেক শেষ হওয়া পেন্টিংয়ে। ঠিক সেই মুহূর্তেই দরজায় কারো নক করার শব্দে অবরানের মুখমণ্ডল বিরক্তিতে কুঁচকে গেল। অসময়ে পেন্টিং করার মাঝে এমন বিঘ্ন ঘটায় ইচ্ছে করছে নিজের মাথায় নিজে 4টা বাড়ি মারতে। অবরানের হাতে তুলিটা রেখে গিয়ে দরজা খুললো। আবিষ্কার করলো লিওন আর রিকাকে। দুজনের চোখে মুখে ছড়িয়ে ছিটে আছে দুশ্চিন্তা আর এক প্রকার ভয়। তাদের এমন দেখে অবরান তীক্ষ্ণ স্বরে প্রশ্ন ছুড়ল, কি হয়েছে? মুখগুলোকে এমন বাংলার পাঁচের মতো করে রেখেছো কেন? অবরানের প্রশ্নে লিওন মুখ খুলল, ম্লান স্বরে বলল, নিশানকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। অবরান ভ্রু কুচকাল। এ কেমন কথা? দুজন গার্ড কি সে সাথে দিয়েছিল নাকি ওর সাথে? অবরান একই স্বরে বলে, এই আহম্মক দুটো কারবাল ফালাইছিল, ওদের কি এমনিতে আরহার সাথে পাঠিয়েছিলাম? রিকা শুকনো একটা ঢোক গেল, তারপর নিজের গম্ভীরতা বজায় রেখে বলল, ওরা নিশানের ক্লাসের বাইরে দাঁড়িয়েছিল। ফার্স্ট পিরিয়ড শেষ হওয়ার পর নিশানদের ল্যাবরেটরি যাওয়ার কথা ছিল। সব স্টুডেন্ট ক্লাস থেকে বেরিয়ে গেলেও নিশান বের হয় না। তখন ওদের সন্দেহ হয়, আর তাই তারা নিশানের 2 ফ্রেন্ড মালিহা আর জ্যাকবকে জিজ্ঞাসাবাদ করে, আর জানতে পারে নিশানকে ওর কাজিন তোবা মেসেজ দিয়েছিল, আর ওকে বলেছিল ভার্সিটির পেছনের নিষেধাজ্ঞা জারিকৃত গার্ডেনে যেতে। নিশানও সেই মেসেজ অনুযায়ী সেখানে গিয়েছিল, কিন্তু অনেকক্ষণ যাওয়ার পরেও ও ফিরে আসেনি। সব শুনে অবরান কিছুক্ষণ চুপ রইল।
তার অভিব্যক্তি কেমন তা ঠিক বোঝা যাচ্ছে না। তখন সেখানে জেরিনও আসে। তার চোখে মুখেও চিন্তার ছাপ স্পষ্ট। সে অবরানকে উদ্দেশ্য করে বলল, এভি, ও পালায়নি। আর যাই হোক, ও পালানোর মতো মেয়ে নয়। এখানে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে। অবরান শীতল স্বরে বলল, আছে তো বটে। তুবা ওকে মেসেজ পাঠিয়েছিল, তাই না? সব প্রশ্নের তো এবার ওই তুবাই দিবে। এই বলে সে হনহনিয়ে নিজের মাস্টার বেডরুমের দিকে অগ্রসর হলো। সবার সামনে নিজের অভিব্যক্তি প্রকাশ না করলেও তার অনুভূতিহীন কলুষিত দগ্ধ হৃদয়টাই কেমন যেন চিরচিরানি ব্যথা অনুভব করলো। বুকের ভেতরটা কেমন হাঁসফাঁস করছে। মেয়েটা ঠিক আছে তো? কেউ সাথে কোনো ক্ষতি করতে চাইছে না তো? অবরা নিজের মাথা ঝেড়ে নিল। এসব ফিকে অনুভূতির কাছে গা ভাসিয়ে দেওয়ার মতো লোক সে নয়। মেয়েটাকে খুঁজে বের করতে হবে। সে দ্রুত নিজের পোশাক চেঞ্জ করে নিয়ে রওনা দিল নিশানের ছোট মামার বাড়ির উদ্দেশ্যে। নিজাম শিকদারের বাড়ির সামনে আসতেই অবরান এক মুহূর্ত অপেক্ষা করল না ভেতর থেকে কারো দরজা খোলার। সোজা গিয়ে দুবার জোরে জোরে লাথি দিতে দরজাটা শটন করে ভেঙে পড়ল। সে ধপধপ পায়ে প্রবেশ করল বাড়ির ভেতরে। দরজা ভাঙার দৃশ্য দেখে ইতিমধ্যেই নিজাম শিকদার, তুবা, আয়েশা বেগম আর দিহান হতভম্ব দৃষ্টিতে তাকিয়ে রইল সেদিকে। তার মধ্যেই অবরানকে নিজের 25 জন গার্ডসহ বাড়ির ভেতরে প্রবেশ করতে দেখে আতঙ্কর ভয় দুটোই হানা দিল তাদের মনে। অবরান এখানে এসেছে মানে নিশ্চয়ই কিছু না কিছু একটা হয়েছে। নিশানকে সাথে দেখতে না পেয়ে নিজাম শিকদার ভীতু স্বরে জিজ্ঞেস করলেন, সব ঠিক আছে, নিশান কোথায়? অবরান অগ্নিদৃষ্টিতে তার দিকে তাকালো, যেন চোখ দিয়ে তাকে ভস্ম করে পুড়িয়ে ফেলবে। নিজাম শিকদার ভয়ে ভয়ে ঢোক গিলতে শুরু করলো। অবরান রাগে গজগজ করতে করতে বলল, সেটা তো আপনার মেয়েই ভালো বলতে পারবে। আমার বউ কোথায়? এই মেয়ে, বল আমার বউ কোথায়? সত্যি কথা বলবি, না হলে একদম জানে মেরে ফেলবো। অবরানের এমন ভয়ঙ্কর গর্জনে তোবা মেয়েটা ভয়ে কাঁদতে শুরু করলো। ওর সর্বাঙ্গে কাঁপাকাঁপি শুরু হয়ে গেল। বোনকে এমন কাঁদতে দেখে দিহানা নিজেকে ধরে রাখতে পারল না। সে চেঁচিয়ে উঠল, মুখ সামলে কথা বলুন মাফিয়া বস। নিশানকে তো আপনি বিয়ে করে তুলে নিয়ে গেছেন, তাহলে আমরা কিভাবে জানবো যে ও কোথায় আছে? এটা তো আপনারা ভালোই জানার কথা। আমার বোনকে কেন শাসাচ্ছেন আপনি? দিহানের কথাগুলো উত্তপ্ত আগুনের ঘিটালার মতো কাজ করলো। সে নিজেও বুঝতে পারল না তার এই কথাগুলোর জন্য কাল হয়ে দাঁড়াচ্ছে। অবরান কোনো প্রত্যুত্তর না করে সোজা ছেলেটার গলা ধরে ছুঁড়ে মারল। ভাগ্যক্রমে ছেলেটা গিয়ে কাউচের উপর পড়ল, যার দরুন তেমন একটা আঘাত পায়নি সে। তবে সবাই এটা বুঝে গেছে অবরান এই মুহূর্তে নিজের মধ্যে নেই। তার মধ্যে থাকা হিংস্র দানবতুল্য জানোয়ারটা জেগে উঠেছে। অবরান এগিয়ে গেল কান্নারত দুবার দিকে। মেয়েটার দিকে ধনুকের তীরের মতো সুচারু সরু দৃষ্টি নিক্ষেপ করলো সে, যা দেখে মেয়েটার আত্মা কেঁপে উঠল। ও যে খুব বড় ভুল করেছে তা সে হাড়ে হাড়ে টের পাচ্ছে। হঠাৎই অবরান নিজের বলিষ্ঠ হাত দিয়ে শক্ত করে মেয়েটার গলা চেপে ধরল। এত জোরে শক্ত করে চেপে ধরেছে যে মেয়েটার শ্বাস নেওয়াও কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে। নিজাম শিকদার, আয়েশা বেগম আর দিহান অবরানকে আটকাতে গেলে গার্ডরা তাদের পথ আটকে রাখে। তারা অসহায় স্বরে কাকুতি মিনতি করতে করতে অবরানের কাছে, কিন্তু তাদের কাকুতি মিনতি সেই হার্টলেস গ্যাংস্টার বসের হৃদয় গলাতে পারল না। অবরান মেয়েটার গলা আরো শক্ত করে চেপে ধরল, যার দরুন মেয়েটা যন্ত্রণায় আর্তনাদ করে উঠল। অবরান ভয়ঙ্কর স্বরে গর্জন দিয়ে উঠল, বলল, যদি বাঁচার বিন্দু পরিমাণও ইচ্ছা তোর মধ্যে থাকে তাহলে দ্রুত বল আমার আহা কোথায়। যদি তুই সত্যিটা না বলিস তাহলে বিশ্বাস কর, তোকে মারতে আমার ন্যানো সেকেন্ডও সময় লাগবে না। তুবা যন্ত্রণায় হাঁসফাঁস করছে। সত্যিটা না বলে হয়তো আজই তাকে মারা পড়তে হবে এই হিংস্র দানবটির হাতে। শুধু শুধু প্রাণ ভিক্ষা করে লাভ হবে না। তাই মেয়েটা যন্ত্রণা ভরা কণ্ঠে সত্যটা বলতে শুরু করলো, আদ্রিয়ান ভাইয়া ওকে কিডন্যাপ করেছে। কেন? কি শত্রুতা আমার আহার সাথে? শত্রুতা নয়। আদি ভাইয়া নিশান আপুকে ভালোবাসে সেই 6 বছর ধরে। আপনার সাথে আপুর বিয়েটা ভাইয়া কোনোভাবেই মেনে নিতে পারছিল না, তাই ভাইয়া আমাকে দিয়ে আপুর কাছে মেসেজ পাঠিয়েছিল যাতে আমি আপুকে ভার্সিটির পিছনে নিশিত গার্ডেনে যেতে বলি, আর সেখান থেকেই ভাইয়া আপুকে কিডন্যাপ করে নেয়। কিন্তু আমি সত্যি বলছি, আমি জানি না ভাইয়া আপুকে নিয়ে কোথায় গেছে। মেয়েটা খুব কষ্টে কথাগুলো বলে শেষ করলো। মুহূর্তে অবরান ওর গলা ছেড়ে দিল। মেয়েটা ভীষণভাবে কাশতে শুরু করলো আর জোরে নিঃশ্বাস নিচ্ছে। তার প্রাণটা যেন আবার ফিরে পেল। নিজাম শিকদার, আয়েশা বেগম আর দিহান অবিশ্বাস্য চাহনিতে তাকিয়ে আছে তোবার দিকে। তারা তো জানতই না যে তোবা আদ্রিয়ান এর সাথে মিলে এমন কিছু করেছে। এদিকে অবরানের ঠোঁটের গোড়ায় হঠাৎই পাগলের মতো হাসি ফুটে ওঠে। ঘাড়ে হাত ঘষতে ঘষতে সে হিস হিস করে বলে উঠল,
পুরনো মজনু। ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। সবাই তার দিকে অবাক চিত্তে তাকালো, বুঝে উঠতে পারল না তার কথার মানে। আবরান লিওন আর রিকার দিকে হিংস্রতা মিশ্রিত দৃষ্টিতে তাকালো। সে উন্মাদিত দানবীয় স্বরে হুকুম তালিম করল। পুরো ইতালিতে তন্ন তন্ন করে খোঁজ লাগা, সব রকমের গাড়ি, বাস, যানবাহন দাঁড় করিয়ে চেক কর। প্রয়োজন পড়লে এয়ারপোর্ট এবং বর্ডারের সকল প্লেন, জাহাজ ভালোভাবে চেক করতে বল। আবার আর আগে যদি আমি আগামী 24 ঘন্টার মধ্যে আমার সামনে অক্ষত অবস্থায় দেখতে না পাই, তাহলে এই ইতালি দেখবে এই মাফিয়া বস আসলে কতটা হৃদয়হীন আর ভয়ঙ্কর।